সিওল মেট্রো স্টেশন পৃথিবীর তৃতীয় বৃহত্তম মেট্রো রেলওয়ে স্টেশন। সিওল শহরের প্রায় ৮ মিলিয়ন মানুষ প্রতিদিন এই আন্ডারগ্রাউন্ড মেট্রো ব্যবহার করে যাতায়াত করে। এখানে মোট 15টি লাইন এবং 300টি স্টেশন রয়েছে। এত বড় মেট্রো ব্যবস্থাপনা হওয়ায় এখানকার ক্রিমিনালেরাও এই মেট্রো স্টেশনে যাত্রীদের টার্গেট করে। অদ্ভুতভাবে একের পর এক খুন হচ্ছে এই সিওল মেট্রো স্টেশনে। অনেকে বিশ্বাস করে এটা ভৌতিক কর্মকাণ্ড। তাই তো সাবওয়ে গোস্ট নামের আতঙ্ক পুরো মেট্রোকে ঘিরে। সাথে রয়েছে অদ্ভুত এক সাহসী মেয়ের অদ্ভুত সব কর্মকাণ্ড। কে করছে এসব খুন? সত্যি কি কোনো ভূতের উপদ্রব, নাকি রয়েছে অন্য কোনো রহস্য? আজ আপনাদের সামনে আমি হাজির হয়েছি 2019-এ মুক্তি পাওয়া থ্রিলার রোমান্টিক কোরিয়ান ড্রামা ক্যাচ দ্য গোস্টের এক্সপ্লেনেশন নিয়ে। আশা করছি সাসপেন্সে ভরপুর এই ড্রামাটি আপনাদের অনেক পছন্দ হবে। দ্বিতীয় এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই ইয়োরিয়ং একা একাই চাবি নিয়ে রাতে টানেলে চলে গিয়েছিল। এদিকে সিওক বাসায় যাচ্ছিল, হঠাৎ তার কম্পিউটারে কিছু চেক করার কথা মনে পড়লে সে আবার স্টেশনে ফিরে আসে। স্টেশনে এসে সে কম্পিউটার চেক করে। এরপর ইয়োরিয়ংকে ডেকে সাড়া না পেলে সেও টানেলে চলে যায়। সেখানে কোনো এক মুখোশধারী ব্যক্তি ইয়োরিয়ংকে পিছন থেকে লাঠি দিয়ে আঘাত করে ফেলে দেয়। ইয়োরিয়ংয়ের চিৎকার শুনে সিওক সেখানে গিয়ে লোকটিকে তাড়া করে, কিন্তু পায়ে হোঁচট খেয়ে সিওক লোকটিকে হারিয়ে ফেলে। এদিকে ইয়োরিয়ং ভেবেছিল এটা কোনো ভূত। সিওক তখন রেগে গিয়ে বলে, কোন দিক দিয়ে তোমার ওকে ভূত মনে হয়? সে একজন লোকাস্ট। সিওক সেই লোকের সেখানে ফেলে যাওয়া একটি মানিব্যাগ ইয়োরিয়ংকে দেখায়। এরপর স্টেশনের ফুটেজ চেক করে সিওক বুঝতে পারে সাবওয়েতে সেদিন চুরি করা মানিব্যাগগুলো পোর্টারিস্টদের কাজ, যারা প্রদর্শনীর দিন সাবওয়েতে উপস্থিত ছিল। তারাই সাবওয়েতে ওঠার সময় মানিব্যাগগুলো সরিয়েছে। পোর্টারিস্টরাই তাহলে লোকাস্ট। সিওক ইয়োরিয়ংকে জিজ্ঞেস করে, তুমি টানেলে কেন গিয়েছিলে? ইয়োরিয়ং বলে, কারণ প্যাট্রোলিংয়ের সময় আমি কিছু একটা আওয়াজ শুনেছিলাম। সিওক রেগে বলে, তাই তুমি স্কিন রোড দিয়ে চলে গেছো? তুমি জানো এতে আমার চাকরি চলে যেতে পারে। তখন অন্য এক অফিসার বলে, কিছুদিন আগে একজন অফিসার স্কিন রোড দিয়ে টানেলে গিয়েছিল ইলিগালভাবে টানেলের ড্রয়িং বানানো এক ব্যক্তিকে ধরতে। সে অফিসার স্কিন ডোর অফ করতে ভুলে গিয়েছিল আর তার সেখানেই মৃত্যু হয়। আমাদের টানেলে যাওয়া বারণ স্কিন ডোর দিয়ে। এতে করে চিফ, এমনকি তোমারও চাকরি যেতে পারে। ইয়োরিয়ং মাথা নামিয়ে মাফ চায়। সিওক হাত ঝাড়া দিয়ে ইয়োরিয়ংয়ের হাত থেকে চাবি কেড়ে নেয় এবং আর তাকে কখনো আর টানেলে যেতে বারণ করে। কিন্তু ইয়োরিয়ংয়ের চাবির দিকে একদৃষ্টিতে তাকিয়ে থাকা দেখে বোঝা যাচ্ছিল সে আবারও টানেলে যাবে। এরপর সিওক তার মায়ের সাথে দেখা করতে যায়। তার মা মানসিকভাবে ভারসাম্যহীন, তার কোনো কিছুই মনে নেই। এমনকি নিজের ছেলে সিওককেও তিনি চিনতে পারেন না সাধারণভাবে। সিওককে দেখে তার মা বলে, আমি দেখতে অনেক সুন্দর, তাই না? তুমি তো বয়সে আমার চেয়ে অনেক বড়। সিওক বলে, হ্যাঁ, আপনি আমার চেয়ে অনেক সুন্দর আর বয়সও আমার চেয়ে অনেক ছোট। সিওক সেখান থেকে যাওয়ার সময় তার মায়ের কেয়ারটেকারকে বলে, এক্সকিউজ মি মিস, আপনি কি আমার মাকে বলতে পারবেন তার ছেলে সন্ধ্যায় তার সঙ্গে দেখা করতে আসবে? কেয়ারটেকার এতে সম্মতি দেয়। একমাত্র এভাবেই আগে থেকে বলে সিওক তার মায়ের সাথে কিছু সময় কাটাতে পারে, যদিও তার মা তাকে চিনতে পারে না। শুধু কেয়ারটেকারের কথায় ভরসা করে সিওককে ছেলে মেনে নেয়। এরপর সাবওয়ে স্টেশনে নজর রাখতে সেখানে যায় সিওক এবং ইয়োরিয়ং। ইয়োরিয়ংকে বারবার টানেলের চাবির দিকে তাকাতে দেখে সিওক বলে, আমি তোমাকে বলেছি না, আর একটি ভুল হলে আমি তোমাকে পেট্রোলিং ডিভিশনে পাঠিয়ে দেব। ইয়োরিয়ং তখন সেখানে লিফলেট বিলি করতে থাকা মেয়েটিকে সেখান থেকে দূরে চলে যেতে বলে, কারণ তাদের কাজ করতে সমস্যা হচ্ছিল। সেই লিফলেট বিলি করা মেয়েটি আবার ন্যাকা কান্না শুরু করলে সিওক তাকে কান্না থামিয়ে তার কাজ চালিয়ে যেতে নির্দেশ করে। ইয়োরিয়ং সিওককে জিজ্ঞেস করে, স্যার, আমরা কাকে খুঁজছি এখানে? কিভাবে বুঝবো ক্রিমিনালকে? সিওক ঠাট্টা করে বলে, তুমি জানো না ছোট বাচ্চাদের চোখ খুলতে 3 মাস সময় লাগে? তুমি তো এখনো নতুন বাচ্চাই, কাছে কিছুই জানো না। সিওকের কথা শেষ না হতে ইয়োরিয়ং সেখানে কাউকে ফলো করে পেছন যেতে শুরু করে। সেই লোকটি একটু অদ্ভুত ধরনের পোশাক পরায় ইয়োরিয়ং তাকে সন্দেহ করতে শুরু করে। ইয়োরিয়ংয়ের পিছন থেকে সিওক যাওয়ার সময় একজন ডেলিভারি ম্যানের সাথে ধাক্কা খায়। সেই লোকটি প্রচণ্ড তাড়াহুড়োয় ছিল। সিওক লোকটিকে সরি বলে। মোবাইলে কারোর সঙ্গে কথা বলতে বলতেই তিনি সিওককে বলেন, কোনো সমস্যা নেই। লোকটি তার পার্সেলের ব্যাগগুলো উঠিয়ে সেখান থেকে লকারের দিকে চলে যায়। সেই ডেলিভারি ম্যান কোনো এক লোকের সাথে কথা বলছিল মোবাইলে। সেই লোকের হাতে ছিল একটি ছুরি। কোনো এক লোককে আটকে রেখে সেখানে টর্চার করছিল লোকটি, আর বলছিল, যারা আমার জিনিস নিয়েছে তাদের সবাইকে টাকা দিতে হয়েছে, তোমাকেও দিতে হবে, তবে তা টাকা হতে হবে এমন কোনো কথা নেই। লোকটি ডেলিভারি ম্যানকে বলে, লকার থেকে আমার পার্সেলের ব্যাগটি নাও আর যে ফোন নাম্বার আমি তোমাকে দিয়েছি সেখানে ডেলিভারি করো। মনে রাখবে তোমার যেন কোনো ভুল না হয়। ডেলিভারি ম্যানটি লকার থেকে পার্সেলটি বের করে সেখান থেকে চলে যায়।
তবে যাওয়ার সময় সে তার মোবাইলটি ভুলে সেখানে ফেলে যায়। এদিকে ইয়োরিয়ং সেই লোকটিকে ফলো করে সাবওয়েতে উঠে পড়ে। তার পিছনে পিছনে আসে সিওক। লোকটি মোবাইল ফোন বের করে কিছু একটা করছিল, সেই সময় ইয়োরিয়ং এসে তাকে হাত ধরে তার হাতে হ্যান্ডকাফ লাগাতে যাচ্ছিল। সিওক এসে ইয়োরিয়ংকে থামিয়ে দেয় আর বলে, সরি চিফ। লোকটি সোজা গিয়ে একটি লোকের হাতে হ্যান্ডকাপ পরিয়ে বলে, সেক্সুয়াল অ্যাসাল্টের জন্য তোমাকে আমরা গ্রেফতার করলাম। আসলে লোকটি ছিল ড্যাংসন স্টেশনের চিফ। তিনি আন্ডার কভারে ছিলেন, তাই এরকম পোশাক পরেছেন। চিফ রেগে সিওককে বলে, এই মেয়ে ট্রেন না, তাহলে তুমি তাকে কেন স্কার্টে নিয়েছো? তাছাড়া তুমি আমার এরিয়াতে আছো, নিজের এরিয়া ছেড়ে আমার এরিয়ার কাজে ব্যাঘাত ঘটানো নিয়মের বাইরে। সিওক ইয়োরিয়ং এর মাথা নামিয়ে চিফকে সরি বলে। ইয়োরিয়ং সিওককে বলে, আমি পুরো চেষ্টা করব আরো ভালোভাবে কাজ করার। সিওক বলে, এটাই তোমার সমস্যা, তুমি পুরো চেষ্টা করার দরকার নেই। এরপর তারা স্টেশনে ফিরে আসে। সিওক ইয়োরিয়ং এর হাতে টানেলে লোকাস্টের কাছে পাওয়া কমিশনারের ব্যাগটি দেয় আর তাকে তা যত্ন করে রাখতে বলে। ঠিক তখনই সাবওয়ের ডেলিভারি ম্যানটি স্টেশনে আসে আর তার মোবাইল হারানোর কমপ্লেন করে। সিওক তাকে চিনতে পারে, তিনি স্টেশনে তার খাবার খেতে অনুমতি নেয়। সিওক তার জন্য নুডলস নিয়ে আসে। সিওক বলে, আমি বুঝতে পারছি মোবাইল ছাড়া আপনার পক্ষে ডেলিভারি দেওয়া সম্ভব না। আমি চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব আপনার মোবাইল খুঁজে আপনাকে ফিরিয়ে দেওয়ার। ডেলিভারি ম্যানটি তাড়াহুড়ো করে পুরো খাবার না খেয়েই সিওককে ধন্যবাদ দিয়ে পার্সেল ডেলিভারি করতে চলে যায়। যাওয়ার সময় তার একটি ব্যাগ নিচে পড়ে যায় আর কমিশনারের ওয়ালেটে রাখা ব্যাগটি ডেলিভারি ম্যানের সাথে বদলি হয়ে যায়। দুটি ব্যাগ একই রকম হওয়ায় ইয়োরিয়ং তা বুঝতে পারেনি। এরপর সিওক এবং ইয়োরিয়ং কমিশনারকে তার চুরি হওয়া ওয়ালেটটি দেখাতে বের হয়। সিওক দেখতে পায় ইয়োরিয়ং স্কুটিটি এখনও ফেরত দেয়নি, উল্টো সেটা রিপেয়ার করে তাতে সাইরেন্ট লাগিয়েছে। সিওক জিজ্ঞাসা করে, তুমি কেন এটা এখনও ফেরত দেওনি? ইয়োরিয়ং বলে, স্যার আপনি তো স্কুটারের 12টা বাজিয়ে দিয়েছিলেন, আমি আমার সেভিং থেকে স্কুটিটি ঠিক করিয়েছি, এখন এটা আমাদের। স্কুটিতে সাইরেন লাগানো ইলিগাল বলে সিওক ইয়োরিয়ংয়ের স্কুটিতে উঠে বসে। কমিশনার তার মেয়ের হামারির সাথে কথা বলছিল। কমিশনার হামারিকে ব্রেন থেকে নয় মন থেকে ইনভেস্টিগেশন করতে বলে। ঠিক সেই সময় সেখানে সিওক আসে ব্যাগ দেখাতে। সে কমিশনারকে ব্যাগটি দেয়। সিওক ভেবেছিল ম্যাডাম তার চুরি হওয়া ব্যাগটি দেখে অনেক খুশি হবে। সে তখনও জানতো না তার ব্যাগটি ডেলিভারি ম্যানের সাথে বদলি হয়ে গেছে। ম্যাডাম ব্যাগের ভেতর সর্দি কাশির ওষুধের বোতল দেখতে পায়। কমিশনার বলেন, মনে হয় অনেক বেশি কাজ করার ফলে তোমার মাথা পাগল হয়ে গেছে। সিওক আসল ব্যাগটি নিয়ে আসবে বলে প্রতিশ্রুতি দিয়ে সেখান থেকে চলে আসে। যাওয়ার সময় হামারের পার্টনার হিইওক ইয়োরিয়ংকে সেখান থেকে বের হতে দেখে তাকিয়ে থাকে। তখন সেখানে হামারি আসে। হিইওক বলে, আমার মনে হয় ইয়োরিয়ং তার বোনের উধাও হয়ে যাওয়ার রহস্যের জবাব খুঁজতে সাবওয়ে পুলিশে জয়েন করেছে, কারণ সব রহস্যের সমাধান হয়তো সেই টানেলের মধ্যেই আছে। আমার এই কথা খুশি না হয়ে বলে, টানেলের সব জায়গায় আমরা ইনভেস্টিগেশন করে দেখেছি, সেখানে কোনো কিছু থাকলে আমরা আগেই জানতে পারতাম। সিওক ইতোমধ্যে সেই ডেলিভারি ম্যানের লোকেশন একটি ডিপার্টমেন্টাল স্টোরে জানতে পারে। তাদের ব্যাগটি নেয়ার জন্য তারা সেই ডিপার্টমেন্টাল স্টোরে যায়। এদিকে সেই বৃদ্ধ ডেলিভারি ম্যানকে ট্যাটু করা লোকটি তার পার্সেল না পেয়ে মারতে থাকে। সে বৃদ্ধ ডেলিভারি ম্যান বলে, দেখো আমি একজন বুড়ো মানুষ, আমি অনেক কষ্ট করে ডেলিভারি পার্সেল করে সংসার চালাই, তোমার পার্সেল আমি লুকাইনি। আসলে পার্সেলটি তো সিওকের সাথে বদলাবদলি হয়ে গেছে। সিওক ইয়োরিয়ং ডিপার্টমেন্টের স্টলে পৌঁছে দেখতে পায় সেখানকার একটি ওয়াশরুমের দরজা লক হয়ে আছে। ইয়োরিয়ং সেখানে ডেলিভারি ম্যানটির টিফিন বক্স এবং রক্ত পড়ে থাকতে দেখে। কোনো কিছু তোয়াক্কা না করে তখন ইয়োরিয়ং ওয়াশরুমের দরজা ভেঙে ফেলে। ভিতরে বৃদ্ধ লোকটি রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখতে পাওয়া যায়। এদিকে ট্যাটু করা লোকটি সিওককে ধাক্কা মেরে সেখান থেকে পালিয়ে যায়। সিওক তার হাতে থাকা পার্সেলের ব্যাগটি খুলে ওষুধের বোতলগুলো চেক করে আর সেখান থেকে ইলিগাল ড্রাগস দেখতে পায়। সিওক ইয়োরিয়ংকে বলে, এটা ড্রাগ ডিলারদের পুরনো পদ্ধতি, তারা সাবওয়ে ডেলিভারি ম্যানদের কাজে লাগিয়ে ড্রাগ পাচার করে থাকে। ইয়োরিয়ং রেগে বলে, তাদের আমি ছাড়বো না, চলুন স্যার আমরা তাদের গিয়ে ধরি। সিওক তখন ড্রাগ ইনভেস্টিগেশন টিমকে কল করে রিপোর্ট করার জন্য। ইয়োরিয়ং রেগে বলে, স্যার আমরা সবসময় রিপোর্ট করতে পারি না, আমাদের আগে তাদের ধরা উচিত। সিওক বলে, এরা মাফিয়ার সাথে জড়িত, আমরা যদি একটু পরিমাণে ভুল করি আমাদের জীবন যেতে পারে। দুদিন আগে গাড়িতে তোমার হাত আটকে ছিল, এরপর তোমাকে টানেলে পড়ে থাকতে দেখলাম, আমার কথা বাদ দিলাম আমি প্রবলেমে ফেসে যাই, কিন্তু তোমার কি কোনো পরিবার নেই? তোমার কিছু হয়ে গেলে তাদের কেমন লাগবে? ইয়োরিয়ং সেই বৃদ্ধ ডেলিভারি ম্যানটির টিফিন বক্স হাতে নিয়ে বলে, স্যার সেই ডেলিভারি ম্যানটিরও তো একটি পরিবার আছে, তাদের পরিবারের কেমন লাগবে যখন তারা শুনবে তাদের বাবা ডেলিভারি করার সময় কেউ তাকে মেরে মাথা ফাটিয়ে দিয়েছে আর পুলিশ তাদের কোনো সাহায্য করেনি। তাদের কষ্ট আপনি কি বুঝতে পারেন স্যার? কেমন লাগে যখন সাধারণ মানুষ পুলিশের কাছে গিয়েও কোনো সাহায্য পায় না। সিওক টিফিন বক্সের দিকে তাকিয়ে অনেকক্ষণ কিছু একটা ভেবে বলে, আমি জানি কেমন লাগে।
এরপর সে হসপিটালে ফোন দিয়ে নার্সকে বলে তার মাকে বলে দেওয়ার জন্য আজকে সে আসতে পারবে না। এরপর বাইরে বের হয়ে সে ইউরিয়নকে বলে চলো আমরা আমাদের ডিউটি করি, ড্রাগ ডিল করা সেই ট্যাটু ডিলারকে ধরি। তখন তারা স্টেশনে ফিরে আসে। তারা সমস্ত সিসিটিভি ফুটেজ চেক করে সেই ড্রাগ ডিলার লকার থেকে কি নিয়েছিল সেটা দেখার জন্য। সেখানে তারা ট্যাটু করা লোকটি নয় বরং ক্যাপ পরা অন্য একটি লোককে দেখতে পায়। সিওক তার সহকারীদের লোকটির কার্ডের তথ্য থেকে লোকেশন বের করতে বলে, কারণ লোকটি সাবওয়ে স্টেশনে ঢোকার সময় তার কার্ড পাঞ্চ করতে হয়েছে। সেই কার্ডটিতে তার সমস্ত তথ্য পাওয়া যাবে। এরপর তারা সেই লোকটিকে ধরতে একটি বারে যায়। সেখানে একটি মাতাল মেয়ে সিওককে ডিস্টার্ব করতে থাকে। মেয়েটি সিওকের কোমর থেকে স্টিক গান বের করে তার পায়ে শুট করে। এই বন্ধুকে সাময়িক যন্ত্রণা পাওয়া যায়, এছাড়া তেমন কিছু না। সিওককে যন্ত্রণা ছটফট করতে দেখে ইউরিয়ং সেখানে এসে মেয়েটিকে ধমকে সেখান থেকে তাড়িয়ে দেয়। এরপর তারা সেই ক্যাপ পরা লোকটিকে দেখতে পায়। তারা লোকটির পিছনে বারের ওপর একটি কক্ষে যায়। সিওক ইউরিয়ংকে কক্ষের বাইরে অপেক্ষা করতে বলে। সে ব্যাকআপ ফোন করতে যাচ্ছিল। ইউরিয়ং কোনো কথা পাত্তা না দিয়ে কক্ষে চলে যায়। সেখানে ইউরিয়ং সেই লোকটি এবং বাকিদের সাথে ব্যাড গার্ল সেজে অভিনয় করতে থাকে। ইউরিয়ং এক পর্যায়ে লোকগুলোর কাছে ড্রাগ আছে কিনা জানতে যায়। লোকগুলো তাকে পুরো এক বাক্স ড্রাগ দেখিয়ে বলে তার যা মন চায় নিতে। কৌশলে পুরো বক্স ড্রাগ নিয়ে সেই কক্ষ থেকে পালিয়ে যায় ইউরিয়ং। লোকগুলো তাকে ধরতে পেছনে লাগে। ইউরিয়ং সিওকের কাছে ড্রাগগুলো দিয়ে বলে চংনাম স্টেশনের এক্সিট পয়েন্টে যাওয়ার জন্য। কোনো কিছু না বোঝার আগে সেই লোকগুলোকে দেখে সিওক স্টেশনের উদ্দেশ্যে দৌড়াতে শুরু করে। এদিকে ইউরিয়ং তার মেধা কাজে লাগে শর্টকাটে স্টেশনের দিকে যেতে থাকে। এক পর্যায়ে স্টেশনের এক্সিট পয়েন্টের লোকগুলো সিওককে ধরে ফেলে। তারা সিওককে মারতে যাবে, ঠিক তখনই সেখানে ইউরিয়ং চলে আসে। সে লোকগুলোকে উদ্দেশ্য করে ওয়াটার গান দিয়ে পানি মারতে থাকে। শক্তিশালী পানির ধাক্কায় সে পেছনে পড়ে যাচ্ছিল। তখন তার পেছন থেকে এসে তাকে সাহায্য করে সিওক। এখানে সিওক এবং ইউরিয়ং এর মধ্যে কিছুটা রোমান্টিক ব্যাপার দেখা যায়। এরপর তারা লোকগুলোকে গ্রেপ্তার করে স্টেশনে ফিরে আসে। ইউরিয়ং সেখানে লোকগুলোকে ধমকাচ্ছিল সেই ট্যাটু করা লোকটির সন্ধান দিতে। অন্যদিকে সিওক বেচারা ইউরিয়ং এর সাথে সেই পানি মারার মুহূর্ত নিয়ে এখনো ভাবছে। সে যে ইউরিয়ং এর প্রেমে পড়ছে আস্তে আস্তে তা বোঝাই যাচ্ছিল। ইউরিয়ং লোকটিকে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তাকে প্রায় মারতেই গিয়েছিল। তখন অফিসের বাকিরা এসে তাকে থামিয়ে দেয়। কোনোভাবেই লোকটি কোনো কিছু বলতে চাচ্ছিল না। ঠিক তখনই হাসপাতাল থেকে নার্সের ফোন আসে। একজন ট্যাটু করা লোক হাসপাতাল থেকে সে বৃদ্ধ ডেলিভারি ম্যানকে কিডন্যাপ করে নিয়ে গেছে। সিওক তখন উঠে সেই লোকটিকে বলে তুমি ড্রাগ নিয়ে সিসিটিভি ক্যামেরায় 2 বার ধরা খেয়েছো, তার জন্য তোমার জেল হবে 5 বছর। তাছাড়া অবৈধভাবে ড্রাগ বিক্রি, সাবওয়ে পুলিশ অফিসারকে মারার চেষ্টা, আরও বিভিন্ন কারণে কমপক্ষে তোমার 30 বছরের জেল হবে। 30 বছর পর তোমার বয়স যেন কত হবে? তুমি যদি আমাদেরকে সাহায্য না করো কোনো সমস্যা নেই, আমরা সিসিটিভি ফুটেজ থেকে ঠিকই ওই লোককে বের করে নেব। সিওক ক্রাইম ইউনিটকে ফোন করতে যাবে, তখনই সেই লোকটি মুখ খুলতে রাজি হয়। সে বলে প্রতি সপ্তাহে ইয়নচিয়ং পোর্ট দিয়ে অবৈধভাবে ড্রাগ আসে। আমরা সেই ড্রাগগুলো নিয়ে তাদের ঠিকানায় পৌঁছে দিই। এর জন্য আমরা তার কাছ থেকে পেমেন্ট পাই। ড্রাগগুলো একবার পৌঁছে গেলে সেই ট্যাটু করা লোকটি তার বস থেকে পেমেন্ট পায়। সিওক বলে সেই পেমেন্ট কীভাবে সংগ্রহ করে, অনলাইনে পেমেন্ট তো সে করবে না। তারা বলে সাবওয়ের নীল রঙের ভ্যান্ডিং মেশিনের নিচ থেকে লোকটি প্রতি সপ্তাহে পেমেন্ট সংগ্রহ করে। এছাড়া লোকটি সম্পর্কে সে আর কিছুই জানে না। ঠিক ওই মুহূর্তে ট্যাটু করা লোকটির কল আসে। ট্যাটু করা লোকটি আসলে শিওর হতে যাচ্ছিল এখানে আটকা পড়া লোকগুলো ড্রাগগুলো পৌঁছে দিয়েছে কিনা, কারণ যদি ড্রাগ পৌঁছে যায় তাহলে সে ভ্যান্ডিং মেশিনের নিচ থেকে পেমেন্ট সংগ্রহ করতে যাবে। সিওকের কথা মতো লোকটি ট্যাটু করা লোকটির ফোনে বলে তারা ড্রাগ পৌঁছে দিয়েছে। আগামী 1 ঘন্টার মধ্যেই ট্যাটু করা লোকটি পেমেন্ট নিতে নীল ভ্যান্ডিং মেশিনের সামনে যাবে। এখানে প্রায় 300টি স্টেশন রয়েছে, সব স্টেশনে গিয়ে চেক করা এই সময়ের মধ্যে প্রায় অসম্ভব। ইউরিয়ং বলে সব স্টেশনে চেক করার দরকার নেই, আমাদের শুধুমাত্র 21টি স্টেশনে খোঁজ করলেই চলবে। ওই 21টি স্টেশনেই রয়েছে নীল ভ্যান্ডিং মেশিন। সিওক ম্যাপ দেখে ইউরিয়ংয়ের কাছ থেকে লোকেশনগুলো চিহ্নিত করে নেয়। তার সব কিছু মনে রাখার ক্ষমতা দেখে আরও একবার সবাই অবাক হয়ে যায়। এরপর সবাই দলে দলে ভাগ হয়ে সেই 21টি ভ্যান্ডিং মেশিনের সামনে চেক করতে থাকে। এই কাজে অন্য স্টেশনের অফিসাররাও তাদের সাহায্য করে। একটি ভ্যান্ডিং মেশিনের নিচে টাকার বান্ডেল পাওয়া যায়। তারা সেখানে গিয়ে ট্যাটু করা লোকটি আসার জন্য অপেক্ষা করতে থাকে। এক পর্যায়ে সেই ট্যাটু করা লোকটি সেখানে আসে টাকা সংগ্রহ করতে। ইউরিয়ং তখন উঠে ওই লোকটিকে ধরতে যাবে, সিওক তাকে থামিয়ে দেয়, কারণ লোকটির পিছনে গিয়ে তাদের সেই বৃদ্ধ ডেলিভারি ম্যানকে উদ্ধার করতে হবে। তারা লোকটি গাড়ির পিছনে অনুসরণ করে যেতে থাকে। ট্যাক্সির মধ্যে সিওক ইউরিয়ংয়ের বারবার বিপদে পড়ার কথা মনে করে। সে তাকে একটি বন্দুক দেয়, যদিও সাবওয়ে অফিসারদের বন্দুক দিয়ে গুলি করার নির্দেশনা নেই যদি না পরিস্থিতি একদম খারাপ হয়ে যায়।
তারা সাধারণত বন্দুকটাকে ভয় দেখানোর জন্য সিওক ইউরিয়ংকে বলে গুলি না চালাতে, যদি চালাতেই হয় প্রথমটা চালাতে, কারণ প্রথম গুলিটি ফাঁকা। ইউরিয়ং বলে কোনো সমস্যা নেই স্যার, আমি এটা দিয়ে শুধু ভয় দেখাবো। তারা লোকটিকে অনুসরণ করে বৃদ্ধ ডেলিভারি ম্যানকে যেখানে রাখা আছে সেখানে চলে আসে। এসে সে বৃদ্ধ ডেলিভারি ম্যানকে মারতে থাকে। ইউরিয়ং এসে তাকে আত্মসমর্পণ করতে বলে, কিন্তু লোকটি হাসতে থাকে পিছন থেকে। তখন সিওক লোকটিকে মাটিতে ফেলে দেয়। দুজনের মধ্যে হাতাহাতি হওয়ার এক পর্যায়ে সিওকের বুকে লোকটি ছুরি ঢুকিয়ে দেয়। ইউরিয়ং এসব দেখে ঘাবড়ে যায়। সে সিদ্ধান্ত নেয় গুলি করার। লোকটি বৃদ্ধ ডেলিভারি ম্যানের গলায় ছুরি ধরে বলতে থাকে, তোমাদের পুলিশদের দৌড় আমাদের জানা আছে, আমি জানি তোমরা গুলি করবে না। লোকটির কথাকে ভুল প্রমাণিত করে ইউরিয়ং পায়ে গুলি করে। ঠিক তখনই সিওক বলে ওঠে, তোমাকে গুলি করতে মানা করেছিলাম। সিওক ইউরিয়ংয়ের কাছে এগিয়ে আসতে থাকে। ইউরিয়ং সিওকের বুক থেকে ছুরি বের করতে যাচ্ছিল। শার্টের মধ্যে থেকে সে দেখতে পায় ছুরি আসলে সিওকের বুকে লাগেনি, লেগেছে তার শার্টের মধ্যে রাখা সেই বৃদ্ধ ডেলিভারি ম্যানের টিফিন বক্সে। আর সেখান থেকে সস বের হয়ে তার পুরো শার্টে লেগে আছে। এই দেখে দুজনে তখন হাসতে শুরু করে। ঠিক তখনই ইউরিয়ং কাঁদতে কাঁদতে বলে, স্যার আমি ভেবেছিলাম আপনি মরে গেছেন, আমি আপনাকে হারিয়ে ফেলেছি। সিওক তাকে শান্ত হতে বলে আর বলে, দেখো আমার কিছুই হয়নি, আমি ঠিক আছি। এরপর পুলিশ এসে সেই ট্যাটু করা লোকটিকে গ্রেপ্তার করে। অ্যাম্বুলেন্স আসে সেখানে বৃদ্ধ ডেলিভারি ম্যানটিকে নিতে। ডেলিভারি ম্যানের মেয়ে সেখানে এসেছিল। এটা ওই মেয়ে যে মেয়ে কিনা স্টেশনে লিফলেট বিলি করার সময় সিওক ইউরিয়ংকে তাদের কাজে ডিস্টার্ব করছিল। সে অফিসারদের কাছে আগের ঘটনার জন্য ক্ষমা চায় আর তার বাবাকে বাঁচানোর জন্য ধন্যবাদ দেয়। অফিসাররা হাসি মুখেই বলে, কোনো ব্যাপার না, এটা তাদের কর্তব্য। এরপর সিওক হাসপাতালে চলে যায় তার মায়ের সাথে দেখা করতে। সে তার পুরো স্টাইল চেঞ্জ করে দেয় তার মায়ের সাথে দেখা করতে আসার সময়, কারণ তার মা মনে করে সে একজন পপ স্টার। সে তার মায়ের জন্য সেখানে চিকেন নিয়ে আসে। এদিকে ইউরিয়ং বাসায় একা একা তার বোনের কথা ভেবে কাঁদছিল। অটিস্টিক হওয়ায় তার বোন বিভিন্ন অদ্ভুত কর্মকাণ্ড করত, এই যেমন টিভি রিমোট দিয়ে বারবার টিভি অন অফ করা। ইউরিয়ংকে এসব খুবই কষ্ট সহ্য করতে হতো, কিন্তু এখন যখন তার বোন তার পাশে নেই তখন তার খুব খারাপ লাগছে। এদিকে হামারি এবং হিউইও তাদের ইনভেস্টিগেশন করছিল। হামারি বলে, লাশ যদি টানেলের মধ্যে দিয়ে নিয়ে আসা হয় তাহলে সেই লোকটি আবারও এখানে আসার কথা, তাছাড়া সিসিটিভি ফুটেজও এসব রেকর্ড হওয়ার কথা, কিন্তু কিছুই তো হয়নি। তুমি এক কাজ করো, গত 2 বছরের সব ডকুমেন্টস নিয়ে আসো, আমরা সব কিছু আবার চেক করব। দ্বিতীয় এপিসোডের শেষ পর্যায়ে টানেলের একটি গোপন কক্ষে মুখ ঢাকা একজন ব্যক্তিকে আমরা দেখতে পাই। সেই কক্ষে বিভিন্ন টর্চারের যন্ত্র পড়েছিল, সাথে লক করা কিছু বক্সও আমরা দেখতে পাই। কক্ষের দেয়ালে সেই সাবওয়েতে খুন হওয়া বিভিন্ন ব্যক্তির ছবি লাগানো ছিল, সেখানে ইউরিয়ংয়ের বোনের ছবিও লাগানো ছিল। এই ব্যক্তি ইউরিয়ংকে পিছন থেকে আঘাত করে পালিয়ে গিয়েছিল টানেলে। তার মানে সেই ব্যক্তি এখন জানে সে আগে যে একটি মেয়েকে মেরেছিল তার একটি যমজ বোনও আছে, কিংবা আদৌ যাকে সে মেরেছে সে মরেনি। তাহলে কি এই লোকটি এখন ইউরিয়ংয়ের পেছনে লাগবে? কেন সে সাবওয়েতে মানুষগুলোকে খুন করছে? ইউরিয়ংয়ের বোনের যদি সত্যি হত্যা হয়েই থাকে তাহলে তার লাশই বা কোথায়? এই সব কিছুই যেন একটা রহস্য। এইসব রহস্যের সমাধান জানতে অপেক্ষা করতে হবে 3য় এপিসোডের জন্য। আপনারা যদি আমাদের চ্যানেলটিতে নতুন হন তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন। সবাইকে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।